শ্রবণা নিশ্চুপ হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। চোখের কোণে জল জমতে শুরু করেছে। শীতল ওকে এভাবে পাগলের মতো খুঁজে বেরিয়েছে, সেটা ভাবতেই পারছে না। এত আনন্দ হচ্ছে যে খুশিতে হয়তো পাগল হয়ে যাবে। শীতল বলল, তুমি শ্যামলতা নামে কাউকে চিনো নাকি? আরে শ্যামলতা তো। এতদূর বলার পর আর বলতে ইচ্ছে করল না শ্রবণার। আজকে সত্যি জানার পর আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু শীতলকে ধরা দিতে ইচ্ছে করছে না। শ্রবণা যেভাবে কষ্ট পেয়েছে, ঠিক এই কষ্ট শীতলকে না দিতে চাইলেও অন্তত শীতলের মনে ভালোবাসাটা আর একটু গাঢ় করে দিতে ইচ্ছে করছে। শীতল যেন নিজে থেকেই বুঝতে পারে শ্রবণায় ওর শ্যামলতা। এইটুকু খেলা তো খেলতেই হবে। এতদিন যে এত কষ্ট শ্রবণাকে পেতে হয়েছে, তার কিছুটা কষ্ট তো শীতলের বোঝা উচিত। শ্রবণা বলল, না চিনি না, কিন্তু খুঁজে দিতে হেল্প করতে পারতাম। সত্যি আমি না পাগল হয়ে গেছি রে। শ্রবণা প্লিজ, ওকে এনে দিতে পারবি? আচ্ছা সরি এসব বলার জন্য, প্লিজ ডোন্ট মাইন্ড। শ্রবণার চোখে পানি এসে গেছে। ও আচমকা শীতলের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। শীতল কিছু বুঝে উঠতে পারল না। শ্রবণার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, পাগলি কি হলো আবার? শ্রবণা শীতলকে ছেড়ে দিয়ে একটা ভোর দৌড় শুরু করলো। ছুটতে ছুটতে বাসার পেছন দিকের বাগানের ঠিক মাঝামাঝি এসে একটা গাছে হেলান দিয়ে কাঁদতেই লাগলো। শব্দ করে কেঁদে আজ থেকে সমস্ত কষ্টকে বিদায় জানাতে চায় শ্রবণা। বুকে জমে থাকা সব যন্ত্রণা ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যাচ্ছে, তবুও শ্রবণার আজ কান্না থামাতে ইচ্ছে করছে না। এ জীবনে অনেক কষ্ট পেয়েছে ও, এই কান্নায় জীবনের শেষ কান্না হোক। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মশার কামড়ে ঘুম ভেঙে গেল শীতলের। চোখ মেলে দেখল রুম ঘুটঘুটে অন্ধকার। পাখিদের নিড়ে ফেরার শব্দে চারিদিক মুখরিত হয়ে আছে। মনে পড়ে গেল শ্রবণার কথা। তখন শ্রবণার রুম থেকে বেরিয়ে যাওয়ার পর শীতল শুয়ে একটা লম্বা ঘুম দিয়েছিল। শ্রবণা কোথায় আছে দেখতে হবে তো। বিছানা থেকে উঠে বাড়ির সবগুলো কক্ষে শ্রবণাকে খুঁজছিল শীতল। কোথাও না পেয়ে দুশ্চিন্তায় পড়ে গেল। রান্নাঘরে হাসির শব্দ শুনে এসে দেখল শ্রবণা কোমরে শাড়ির আঁচল গুজে দিয়ে মায়ের সাথে রান্না করছে। দৃশ্যটা মুহূর্তে মুগ্ধ করে ফেলল শীতলকে। পৃথিবীর সুন্দরতম দৃশ্যগুলোর মধ্যে একটি হচ্ছে কোনো মেয়েকে কোমরে আঁচল গুজে রান্না করতে দেখা। গালের দুপাশে চুলের চিকন দুটো গোছা তারের মতো ঝুলে আছে। কিছু চুল এলোমেলো হয়ে আছে কানের পেছনে। চুলের খোপায় শিউলিমালা শুকিয়ে জবুথবু হয়ে আছে। মেয়েটা রান্না করছে খুব আগ্রহ আর আনন্দ নিয়ে। আহা, এর চেয়ে সুন্দর দৃশ্যবোধ হয়ে আর হয় না। মন ভালো করার জন্য এটুকুই যথেষ্ট। শীতলকে দেখে শ্রবণা ম্লান হাসল। শীতলও হাসির বিনিময়ে হাসি ফেরত দিল। শ্রবণা বলল, হাত মুখ ধুয়ে আসুন। শ্রবণার কথা শুনে মা দরজার দিকে তাকালেন। শীতলকে দেখতে পেয়ে বললেন, কি রে, কখন উঠলি ঘুম থেকে? কি লম্বা ঘুম দিয়েছিলি বাবা? এই তো মাত্রই উঠলাম। তোমাদেরকে হেসে খেলিয়ে রান্না করতে দেখে কি মনে হচ্ছে জানো মা? কি? শীতল কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মনে হচ্ছে ছোট ছোট দুটো বালিকা রান্নাবাটি খেলছে। পাগল ছেলের কথা শুনেছি শ্রবণা? হ্যাঁ শুনলাম তো। পাগল ছেলে, আপনি দয়া করে হাত মুখ ধুয়ে আসবেন প্লিজ। যাচ্ছি যাচ্ছি। শীতল হাত মুখ ধুতে চলে গেল। যাওয়ার সময় একবার পিছন ফিরে তাকালো। শ্রবণার হাসি হাসি মুখে তাকিয়ে আছে শীতলের দিকে। নাস্তা করার সময়ও শীতল খেয়াল করলো শ্রবণা আজকে অনেক হাসি খুশি। এত আনন্দিত দেখাচ্ছে কেন কে জানে। পাক্কা গৃহিণীর মতো কাজে লেগে পড়েছে একেবারে। রাত্রিবেলা শ্রবণা অনেক আগের একটা ফেসবুক আইডিতে লগ ইন করে আইডি নাম বদলে ফেলল। আইডিতে পোস্ট করা সমস্ত ছবি ডিলিট করে দিল। যতগুলো প্রোফাইল পিক ছিল সব অনলি মি করে দিয়ে একটা অন্ধকার ছায়ায় একটা মেয়ের ছবি দিয়ে প্রোফাইল পিক আপডেট করে দিল। তারপর শীতলের আইডি খুঁজে বের করে একটা টেক্সট পাঠিয়ে লিখল, আপনার সাথে কথা ছিল। শীতল অনলাইনেই ছিল। মেসেজ দেখে রিপ্লাই দিল, জি বলুন, কে আপনি? মেসেজে এত কিছু বলা সম্ভব না। আপনার বাসার ঠিকানাটা দিন। আমার বাসা? আগে আপনার পরিচয় দিন। আর কি দরকার বলুন। আপনার ঠিকানা একটা উপহার পাঠাবো, দয়া করে ঠিকানাটা দিন। আমি বেশিক্ষণ ফেসবুক চালাতে পারবো না, তাড়াতাড়ি দিন। শীতল কোনো কিছু না ভেবে এখন সেখানে যেখানে আছে সেখানকার ঠিকানাটা পাঠিয়ে দিল। এরপর অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু মেসেজের কোনো রিপ্লাই পেল না। হতাশ হয়ে অনলাইন থেকে বেরিয়ে এলো শীতল। ঘুম আসছে না। শ্রবণার সাথে গল্প করার ইচ্ছা নিয়ে বিছানা ছেড়ে উঠে এলো। শ্রবণা দরজা লাগিয়ে শুয়ে পড়েছে।
শীতল দরজায় ঠক ঠক শব্দ করে জানতে চাইল, জেগে আছো? শ্রবণার উচ্চস্বরে হাসির শব্দ শোনা গেল। কৌতূহলী হয়ে কান খাড়া করল শীতল। দরজা খুলে গেল এমন সময়। শীতলকে দেখেও শ্রবণার হাসি থামছিল না। শীতল বলছ, কি হয়েছে? আমি ভুল শুনেছিলাম তাই হাসছি। মানে, আপনি বলেছিলেন জেগে আছো, আমি শুনেছি হেগে আছো। হা হা। শ্রবণার কথা শুনে শীতলও হেসে উঠল। হাসি থামতেই শ্রবণা বলল, এত রাতে আমার রুমে? ঘুম আসছিল না, ভাবলাম কিছুক্ষণ গল্প করে আসি। ভালো করেছেন, বসুন। চা খাবেন? এখন আবার কষ্ট করবে? কারো কারো জন্য কষ্ট করতে পারাটা সৌভাগ্যের। খাবেন নাকি সেটা বলুন। শীতল মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। শ্রবণার রান্নাঘরে গিয়ে কয়েক মিনিটের মধ্যে চা বানিয়ে হাজির। এসে দেখল শীতল রুম অন্ধকার করে বসে আছে। জানালা দিয়ে বাইরে থেকে দূরের আলো এসে পড়েছে রুমে। সেই আলোতে শীতলের মুখশ্রী আবছা দেখাচ্ছে। শ্রবণার চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আলো জ্বেলে দি। কিসের আলো? জীবনের আলো তো জ্বালতে পারবো না, আপাতত রুমের আলোটাই জ্বালাই না হয়। জীবনের আলো জ্বালাতে তো আমি বাধা দেইনি, বাধা না দিলেও অনুমতি তো দেননি। সবকিছুর জন্য অনুমতির প্রয়োজন আছে। অনুমতি ছাড়া কিছু কিছু কাজ করাও ঠিক না। চা কেমন হয়েছে? শীতল চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভালো হয়েছে। থ্যাঙ্কস বলবেন না? সন্ধ্যাবেলা থেকে তোমাকে অনেক উৎফুল্ল দেখাচ্ছে। এত আনন্দের কারণ কি জানতে পারি? শ্রবণা হেসে উঠল। অকারণে অনেকক্ষণ ধরে হাসতেই লাগল। শীতল শুধু অবাক হয়ে যাচ্ছে ওর হাসি দেখে। মেয়েটা পাগল হয়ে গেল নাকি? শ্রবণা বলল, আমি ঠিক করেছি এখন থেকে সবসময় আনন্দে থাকব। অভিনয় করে আনন্দে থাকার উপকারিতা আছে। আছে। অভিনয় করতে করতে আনন্দে থাকাটা একসময় অভ্যাসে পরিণত হয়ে যায়। হা হা হা। শীতল উঠে এসে শ্রবণার বাহু স্পর্শ করে বলল, কি হয়েছে তোমার? শ্রবণা এক হাতে চায়ের কাপ তুলে আরেক হাতে শীতলের হাত মুঠো করে ধরল। শীতল আরো কাছে এগিয়ে এসে বলল, এমন অচেনা লাগছে কেন তোমাকে? শীতল আরো ভরকে গেল। শ্রবণা কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভয় পাবেন না, রেড সিগন্যাল বাজছে। অন্ধকারে কাছে আসতে নেই, বিপদ ঘটার সম্ভাবনা থাকে। দুষ্টুমি। শীতল শ্রবণার হাত ছেড়ে দিল। শ্রবণা শব্দ করে হাসতেই লাগলো। শীতল এক হাতে শ্রবণাকে হ্যাঁচকা টানে বুকের ভেতর নিয়ে বলল, হয়েছেটা কি তোমার বলো তো? খাবার টেবিলেও হাহা করে হাসছিলে। শ্রবণাকে হ্যাঁচকা টানে বুকে টান দিতেই শ্রবণার কাপ থেকে ছলকে কিছুটা গরম চা শীতলের বুকের ওপর পড়েছিল। শ্রবণা শীতলের কথার উত্তর না দিয়ে বলল, বুকটা পুড়ে যাচ্ছে। সেজন্য হাসছ? আমার না, আপনার বুকটা পুড়ে যাচ্ছে। গরম চা পড়েছে টের পাননি? পড়ুক, তোমার কি হয়েছে সেটা বলো। শ্রবণা হাসতে হাসতে বলল, আমার কিছু হয়নি। আর বেশিক্ষণ এভাবে কাছাকাছি থাকলে আপনার কিছু হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় রুমের লাইটটা জ্বালিয়ে দিই। শ্রবণা শীতলের কাছ থেকে সরে দাঁড়ালো। রুমের আলো জ্বালিয়ে দিয়ে শীতলের থেকে খানিকটা দূরে বিছানার এক কোণে বসল। শীতল বসল চেয়ারের ওপর। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আমার অন্ধকারে গল্প করতে ভালো লাগে। শ্রবণা দুম করে প্রশ্ন করে বসল, মেয়েদের সাথে? শীতল ভ্রুকুচকে শ্রবণার দিকে তাকালো। মনমরা বিষণ্ণ মেয়েটা আজ কেমন উৎফুল্ল হয়ে গেছে। উচ্ছলতায় ফেটে পড়ছে একেবারে। চোখে মুখে আনন্দের জোয়ার। কি সুখে তার এত উন্নতি হয়েছে কে জানে। শ্রবণা চায়ের কাপটা রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালা থেকে পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে বলল, আজ কি পূর্ণিমা? জানি না, বাইরে কুয়াশা পড়েছে না? বাইরে হাঁটতে যেতে ইচ্ছে করছে। মফস্বলের রাস্তায় কুয়াশা ভেজা রাতে হাঁটতে অনেক মজা, জানেন? শীতল এই প্রশ্নের উত্তর দিল না। শ্রবণাকে এত উচ্ছ্বসিত দেখানোর রহস্যটা নিয়ে ভাবছে ও। চেনা মেয়েটা হঠাৎ অচেনা হয়ে গেছে। শ্রবণা কিছুক্ষণ জানালা ধরে দাঁড়িয়ে থেকে শীতলের কাছে এগিয়ে আসলো। ওড়না দিয়ে শীতলের বুক থেকে চা মুছে দিতে দিতে বলল, এই দাগ যাবে না। যাবে। আমার বুকের ভেতর যে দাগ হয়ে গেছে সেটা। শীতল চমকালো। শ্রবণার চোখের দিকে তাকাতে গিয়েও তাকাতে পারল না। শ্রবণা ম্লান হেসে বলল, অনেক রাত হয়েছে, রুমে যান এখন। আপনার ডায়েরিটা আপনার বালিশের পাশে রেখে এসেছি, খুলেও দেখিনি। কেন? ক্ষতটায় নুনের ছিটা দিলে জ্বালাটা বাড়িয়ে দিয়েছেন। সেটাতে মলমের কথা বলে মরিচ লাগাতে আসবেন না যেন। শীতল উত্তর দিল না। সত্যি বলতে কোনো উত্তর খুঁজে পেল না। শ্রবণার ব্যাপারটা ভাবলে ওর নিজেরও খারাপ লাগে অনেক।
শীতল সরি বলতে যাবে, এমন সময় শ্রবণা হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, আরে মজা করছিলাম, আমি মোটেও মন খারাপ করিনি। আমার খুব আনন্দ হচ্ছে জানেন তো, মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কেন মনে হচ্ছে সেটা বলা যাবে না, ভাবছি আপনার সেই অপরিচিতাকে খুঁজে পেতে সাহায্য করব। শীতল কিছু বলল না, চায়ের কাপের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে আনমনা হয়ে কি যেন ভাবছিল। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে বলল, রুমে যাচ্ছি, ঘুমিয়ে পড়ো তুমি। শ্রবণাকে কিছু বলার সুযোগ দিল না। দরজার কাছে গিয়ে আরেকবার ফিরে তাকালো শীতল। শ্রবণা হাসার চেষ্টা করল, হাসির বিনিময়ে এবার হাসি এলো না শীতলের। এ ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে গেল। শ্রবণা চেয়ারে বসে স্বস্তির নিঃশ্বাস ফেল। একটা অন্যরকম আনন্দের স্বাদ পাচ্ছে ও। প্রিয় মানুষটার প্রিয়জন হতে পারার আনন্দে ওর পুরো শরীর শিহরিত হচ্ছে। আনন্দে আজ সারা রাত হয়তো ঘুম আসবে না। মাঝখানে 2টো দিন কেটে গেল। শ্রবণার সাথে হাসি আনন্দে ভালোই সময় কাটছিল শীতলের। 2 দিন পর হঠাৎ একটা পার্সেল এলো শীতলের নামে। শীতল বেশ অবাক হলো। এই বাড়িতে শীতলের থাকার কথা কারো জানার প্রশ্নই আসে না। এখানে পার্সেল আসবে কোথা থেকে? পার্সেলের ওপরে একটা ছোট বাচ্চার হাতের সাইন। ভ্রুকুচকে প্যাকেটটা খুলতে লাগলো শীতল। পরক্ষণেই মনে পড়ল 2 দিন আগে একটা মেয়ে ফেসবুকে ঠিকানা নিয়েছিল। শীতলের চোখে মুখে কৌতূহল। কাউকে ঠিকানা দিয়েছিল সেটা তো মনেই ছিল না। প্যাকেট খুলতেই একটা কাচের কাপড় বোতল ঝিকমিক করে উঠল। মুগ্ধ হয়ে সাথে থাকা চিঠিটা খুলল শীতল। চিঠিতে চোখ পড়া মাত্রই হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। কিছুক্ষণের জন্য দম বন্ধ হয়ে গেল যেন। শীতলের হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। শিউরে উঠেছে পুরো শরীর। সমস্ত ইন্দ্রিয় জুড়ে একটা অচেনা অনুভূতির খেলা শুরু হয়ে গেল। সে চিরচেনা হাতের লেখা শ্যামলতার চিঠি। জলে ঝাপসা হয়ে আসা চোখে চিঠিটা পড়তে শুরু করলো শীতল। প্রিয় অশোক, তোমার চিঠি পড়ে কতক্ষণ কেঁদেছি জানি না। হঠাৎ আয়নায় চোখ পড়তে দেখি চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। তখনই বুঝে গেছি তোমার চিঠিটা আমার অন্তরাত্মায় কোনো নবপ্রেমের শিহরণ জাগিয়ে দিয়েছে। পেয়েও না পাওয়া একটা অনুভূতি আমাকে আচ্ছন্ন করে রেখেছে, যার অপেক্ষায় এতগুলো বছর ধরে আছি। যে ডায়েরিটা হারিয়ে পাগলের মতো হয়ে গেছি, তাকে 2 চোখ ভরে দেখার বাসনা কিছুতেই কমছে না। কিন্তু আমি যে এখন একদমই দেখা করতে পারবো না। ভয় হচ্ছে, মুখে বসন্তের দাগে বিশ্রী চেহারা হয়ে গেছে আমার। পুরো মুখে কালো কালো গুটি। এই দাগ নিয়ে তোমার সামনে গেলে তোমার রাগ হবে। তার চেয়ে আমরা বরং চিঠিতেই কথা বলি। জানো, তোমাকে আমার একটু অপরিচিত লাগছে না, কারণ এ যাবৎ অন্তত 200 বেশি চিঠি আমি তোমাকে লিখেছি। তুমি আমার 1000 বছরের সবচেয়ে চেনা, সবচেয়ে আপন মানুষটা। আমার অস্তিত্বের সাথে মিশে গিয়েছো যে তুমি চরিত্রটা। আচ্ছা, কেমন আছো বলো? খাওয়া দাওয়া নিশ্চয়ই ঠিক মতো করছো না? গত রাতে স্বপ্নে দেখলাম একটা মেয়েকে কাছে টেনে নিয়ে গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে আছো। স্বপ্নে আমি রেগে তোমাকে মারতে গিয়েছিলাম। অমনি ঘুমটা ভেঙে গেল। কি অদ্ভুত স্বপ্ন! তুমি কি সত্যি এসব করে বেড়াচ্ছ? একদম এরকম করবে না বলে দিচ্ছি। তোমাকে না, না, তোমাকে না, ওই মেয়েটাকেই একেবারে খুন করে দেব। তুমি শুধু আমার, এটা মনে থাকে যেন। তোমার মুখের মিষ্টি সুবাসটাকে ভীষণ মিস করছি। আমার আর তর সইছে না। এত বছরের স্বপ্নকে কাছে পেয়েও কাছে পাচ্ছি না। এর চেয়ে দুঃখের বোধ হয় আর কিছু হয় না। শীতল, আমি তোমাকে অসম্ভব পরিমাণে ভালোবাসি। তুমি আমার ডায়েরিতে যতটা না ভালোবাসা পেয়েছ, তার চেয়েও 1000 গুণে বেশি ভালোবাসি। কিন্তু আমি এখন তোমার সামনে যেতে পারবো না যে। আমরা বরং কয়েকদিন চিঠি চিঠি খেলি, তারপর দম করেই একদিন এসে আমাকে তোমার বক্ষপিঞ্জরে আবদ্ধ করে ফেলো। ইতি, তোমার শ্যামলতা। চিঠি পড়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল শীতল। শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে। এখনো স্বপ্নের মতো লাগছে চিঠিটা। উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছি না। এমন সময় শ্রবণা কথা বলতে বলতে রুমে প্রবেশ করল। শীতলকে ঝিম মেরে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে আপনার? শীতল শ্রবণার দিকে চিঠিটা এগিয়ে দিল। শ্রবণা অবাক হয়ে বলল, ও মাই গড, এই মেয়ে কিভাবে আপনাকে চিঠি পাঠালো? পুরো চিঠিটা পড়ে মন খারাপের ভান করে বলল, আপনি আর কখন আমার কাছাকাছি আসবেন না, নয়তো কখন আবার এই মেয়ে এসে আমাকে খুন করে ফেলে। আমি আপনার কাছে কোনো করুণা ভিক্ষা চাইনি। শীতলের কোনো ভাবান্তর নেই। ও এখনো ঝিম মেরে বসে আছে।
শ্রবণা ব্যাপারটা বুঝতে পেরে স্বাভাবিক গলায় বলল, যাই হোক, দুজনের মনের টান দেখে আমি না অবাক, জাস্ট অবাক। আপনি একটা মেয়ের কাছাকাছি এসেছেন, সে এটা বুঝে গেছে। কি ফিলিংস মাইরে! এই প্রেম তো রোমিও জুলিয়েটকেও হার মানাবে। শীতল তবুও স্তব্ধ। কথা বলতে ইচ্ছে করছে না, কিংবা শ্রবণার কথাগুলো হৃদয়ে পৌঁছায়নি। ও শুধু অবাক হয়ে শ্যামলতার কথায় ভেবে চলেছে। শ্রবণায় এগিয়ে এসে শীতলের সামনে বসে পড়ল। মাথা ঝাঁকিয়ে বলল, এই যে জনাব, কি হলোটা কি? শীতল বাস্তবে ফিরে এসে বলল, কই কিছু না তো। কোথায় হারিয়ে গেছেন শুনি? শীতলের তবুও কোনো সাড়া নেই। শ্রবণা আর প্রশ্ন করল না, মনোযোগ দিয়ে আবারও চিঠিটা পড়তে লাগল। এদিকে শীতল অবাক হয়ে একটা বিষয় ভাবছে। পার্সেলে প্রেরকের কোনো ঠিকানা দেয়া নেই। একটা ছোট ছেলে এসে বলল পার্সেল এসেছে। শ্যামলতা কি তাহলে এই এলাকাতেই থাকে? ভেবে ভেবে প্রশ্নের কোনো উত্তর না পেয়ে ফেসবুকে লগ ইন করল শীতল। মেয়েটাকে মেসেজ দিতে গিয়ে দেখল আইডি ডিঅ্যাক্টিভ। মেজাজটাই খারাপ হয়ে গেল। শ্যামলতার হাতের লেখা চিঠি এটা, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু চিঠির উত্তর কোথায় পাঠাবে ও? এভাবে মানসিক অশান্তি নিয়ে কতক্ষণ থাকা যায়? শীতলের মুখের অবস্থা দেখে শ্রবণা দুষ্টুমি করে বলল, কি ভাবছেন বলুন তো? আমি রাগ করেছি কিনা? না না, আমি রাগ করিনি। শ্রবণা, চিঠির উত্তর দিব কোথায় আমি? কেন? যে ঠিকানা থেকে চিঠিটা এসেছে ঠিকানা দেয়া নেই। একটা ছেলে এসে দিয়ে গেছে। ও, মেয়েটা এখানকার ঠিকানা জানল কিভাবে? শীতল শ্রবণার দিকে তাকালো। শ্রবণার চোখে মুখে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। শীতল পুরো ঘটনাটা খুলে বলল শ্রবণাকে। সব শুনে শ্রবণা বলল, তাহলে অপেক্ষা করুন, মেয়েটা আবারও চিঠি পাঠাবে। উত্তর লিখে রাখবেন। এবার চিঠি এলে আপনার চিঠিটা ওই ছেলেকে দিয়ে দিবেন। তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ ও আবার চিঠি পাঠাবে? শ্রবণা আমতা আমতা করে বলল, এটাই দিয়ে স্বাভাবিক বিষয়। আপনি যেহেতু তাকে মিস করছেন, তার মানে সেও আপনাকে মিস করছে। এটা তো হুমায়ুন আহমেদ স্যার বলে গেছেন। তাছাড়া শ্যামলতা যখন জেনে গেছে এটা আপনি, তখন সে এই ঠিকানায় আবার চিঠি পাঠাবে। শ্রবণার যুক্তি পছন্দ হলো শীতলের। ওর মুখে হাসি ফুটে উঠল। হাসি মুখে বলল, এটা ভালো বলেছ, কিন্তু আমরা তো কালই এখান থেকে ঢাকায় চলে যাব। শ্যামলতার চিঠিটা? শ্রবণা একটু ভেবেই বলল, টেনশন করবেন না। শ্যামলতা এখানে আপনাকে না পেলে আপনার আইডিতে আবার মেসেজ পাঠাবে। কথাটা মিলিয়ে নেবেন। এই যুক্তিটাও পছন্দ হলো শীতলের। তাই যেন হয়। কিন্তু শ্যামলতা চিঠি পাঠিয়ে অস্থিরতা কমানোর বদলে আরও বাড়িয়ে দিল। এখন এই চিঠির উত্তর দিতে ইচ্ছে করছে শীতলের। কি যে করবে ভাবতে ভাবতে উত্তর লিখতে বসে গেল। শ্রবণা দূরে বসে আছে আর দেখছে শীতল কিভাবে অস্থির হয়ে চিঠি লিখছে। শীতলের জন্য বড্ড মায়া হচ্ছে শ্রবণার। ইচ্ছে করছে এখনই শীতলকে জানিয়ে দিতে সেই শ্যামলতা, কিন্তু পারছে না। এখন বললে তো শীতল আরও রেগে যাবে। আসল মজাটাই আর থাকবে না। আর একটু ধৈর্য ধরতে হবে। শ্রবণা উঠে বাইরে এলো। শীতলের মায়ের কাছে এসে বসে মাথায় হাত বুলিয়ে দিতে বলল। মা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমরা তো কাল চলে যাচ্ছি মা, আমি বাসায় যাব। না জানি বাসায় কত ময়লা জমে আছে। পাতিলের তরকারি রেখে এসেছি, গিয়ে আমাকে পাতিলটা ফেলে দিতে হবে। তোমাকে কে যেতে দিচ্ছে? তুই না আমার মেয়ে, আমার সাথে আমার বাসায় থাকবি তুই। শ্রবণা অবাক হয়ে বলল, কে যে বলেন? আমি অনেকদিন ছিলাম তো এখানে। তুই আমাকে এখন নিজের মা ভাবতে পারলি না রে? মায়ের মুখটা অন্ধকার হয়ে গেছে। শ্রবণা এই কথার জবাবে কি বলবে বুঝতে পারল না। মায়ের মুখের দিকে তাকালে সত্যিই বড় মায়া লাগে। মা মায়া ভরা মুখে শ্রবণার দিকে তাকিয়ে বললেন, আমাকে এখনো এত পর মনে হয় তোর? শ্রবণা মাকে ঝাপটে ধরে বলল, সরি মা, সরি, আর কখনো কষ্ট দেব না। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। মা শ্রবণাকে বুকে চেপে ধরলেন। একটা মেয়ের বড্ড অভাব ছিল ওনার। শ্রবণাকে বুকে চেপে ধরে মেয়ের জায়গাটা পূর্ণ মনে হচ্ছে। শ্রবণা যেন আজীবন এভাবেই থাকে। রাতে আইডি অ্যাক্টিভ করে শীতলকে মেসেজ দিল শ্রবণা, কেমন আছেন? মুহূর্তে শীতলের রিপ্লাই, যেন মেসেজের আশাতেই চাতক পাখির মতো বসেছিল এতক্ষণ। মেসেজ দেখে হাসল শ্রবণা। শীতল লিখেছে, এমন কেন তুমি? চিঠি পাঠিয়েছো, তোমার ঠিকানা পাঠাওনি, আইডিটাও ডিঅ্যাক্টিভ। আমাকে কি পাগল করে ছাড়বা? শ্রবণা অনেকক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল। কি যে ভালো লাগছে ওর। অনেকক্ষণ পর রিপ্লাই দিল, ঠিকানা দিলে যদি তুমি চলে আসো, তাই দেইনি।
শীতল দ্রুত লিখল, পাগল নাকি তুমি? আমি 100 বার যাব। শোনো, তোমার মুখে দাগ কেন, সর্বাঙ্গে ঘা থাকলেও আমি এখন তোমার কাছে ছুটে চলে যেতাম। তোমার মনটাকে ভালোবেসেছি শ্যামলতা, এ মনটা আজীবন এরকম থাকলেই হবে। সত্যি? সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, আমি এখন তোমার কাছে আরেকটা চিঠি লিখতে বসবো। আমার খুব কান্না আছে। এই দাঁড়াও, আমি কাল ঢাকায় চলে যাচ্ছি, তাহলে ঢাকার বাসার ঠিকানাটা দিন। কিন্তু শ্যামলতা, আমি তোমাকে সামনাসামনি দেখতে চাই। এতদিন অপেক্ষা করার পর আবার চিঠির খেলা আমি নিতে পারছি না, পাগল হয়ে যাব রে। শ্রবণার চোখ ভিজে আসতে শুরু করেছে, তবুও ঠোঁটের কোণে ফুটে উঠেছে হাসি। এই লিখল, তাহলে তো আরেকটু পাগল করার জন্য চিঠির খেলাটা আমাকে খেলতেই হবে। আর আমাদের ফেসবুক কথা হবে না, আজ থেকে আইডিতেও আসবো না। এখন থেকে শুধুই চিঠি। আগেরকার দিনে প্রেমিক প্রেমিকাদের মতো চিঠির জন্য অপেক্ষায় থাকব। কেমন মজা হবে বলো তো? শীতল কিছুক্ষণ চুপ থেকে লিখল, আমার যে তোমাকে দেখার জন্য আর একটু অপেক্ষা করতে ইচ্ছে করছে না। আমাকে দেখার জন্য যদি 1 মাস অপেক্ষা করতে বলি, করতে পারবেন? পারবো, কিন্তু 1 মাস কেন? আমি তো বললাম আমার দাগ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এটা নিতান্তই তুচ্ছ ব্যাপার। হা হা হা। ঠিক আছে, এতদিন ধৈর্য ধরতে হবে না, তার আগেই দেখা করব। কিন্তু চিঠির খেলাটা দীর্ঘস্থায়ী করতে চাইলে কি করতে পারবেন? পারবো, আমি সব করতে পারবো শ্যামলতা। শ্রবণা হাসতে হাসতে লিখল, আমাকে না দেখে যদি প্রথম দিন এসে আমাকে বিয়ে করতে বলি, করতে পারবেন কি? হ্যাঁ, এটাকেই বলে বিশ্বাস। আমার ডায়েরি পড়ে আমাকে পুরোটাই জেনেছেন আপনি। আমাকে বিয়ে করার জন্য আর কি কিছু জানার প্রয়োজন আছে? কিন্তু তোমাকে তো দেখিনি আমি। হা হা হা। এই জন্যই বললাম, আমাকে দেখার পর বিয়ের ভূত মাথা থেকে দৌড়ে পালাবে। ওকে, আমি রাজি। তুমি যদি কালকে গিয়ে তোমাকে বিয়ে করে আনতে বলো, আমি কালকেই করব। তোমাকে নিয়ে সারা জীবন থাকার জন্য যতটুকু জেনেছি, এতটুকুই এনাফ। শ্রবণা মুগ্ধ হয়ে গেল কথাটা শুনে। মনে হলো এতদিনের মনের কথা জমিয়ে ডায়েরি লেখাটা সার্থক। কেউ একজন না দেখে, কথা না বলে এমন অঙ্গীকার করতে পারছে। এরকম অটুট বিশ্বাস কোথা থেকে এসেছে? শীতল লিখল, তোমার কণ্ঠটা শোনার জন্য আর একটু ধৈর্য ধরতে পারছি না। দেখা না হয় পরে, প্লিজ কণ্ঠটা অন্তত শুনতে দাও। শ্রবণার খুব ইচ্ছে করছে শীতলের সাথে ফোনে কথা বলতে। এত আপন একটা মানুষ, অথচ চাইলেও বুকের ভেতর চেপে ধরা যাচ্ছে না। কি যে অসহ্য দহন হচ্ছে বুকের ভেতর। শ্রবণা ওর অন্য একটা নম্বর টাইপ করে পাঠালো। এই নাম্বারটা শীতলের কাছে নেই। নাম্বার পাওয়া মাত্রই কল দিল শীতল। শ্রবণা রিসিভ করে কানে ধরে চুপ করে রইল। শীতল শ্রবণার নিঃশ্বাসের শব্দ শুনে উত্তেজিত হয়ে উঠল। শীতলের হাত পা বুক সব যেন কাঁপছিল। ভালোবাসার পরম সুখের উষ্ণতায় ডুবে যাচ্ছিল শীতল। ও বলল, ওপাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে একজন বলল, হুম। শব্দটা শুনেই শীতলের হৃস্পন্দন বেড়ে গেল। ও ফোনটাকে বুকে চেপে ধরে বলল, দেখা দাও না প্লিজ। একবার একটা মেয়ে শ্যামলতা সেজে আমাকে ডেকে নিয়ে গিয়ে ধোলাই দিয়েছে। বকা দিয়েছিলাম বলে ছেলেপেলে ডেকে মার খাই নিয়েছে। তবু আমি তোমাকে বিশ্বাস করছি, কারণ আমি জানি তুমি শ্যামলতা। তোমার হাতে লেখা, তোমার চিঠির ভাষা সব আমার মুখস্থ। প্লিজ আমাকে আর কষ্ট দিও না, প্লিজ, দোহাই লাগে। শ্রবণার চোখের জলে মোবাইল ভিজে যাচ্ছে। এত কান্না পাচ্ছে। শীতল বুঝতে পেরে বলল, কাঁদছো কেন তুমি? আমার এতদিনের জমানো ভালোবাসা আজ সত্যি হলো। আমি কাঁদবো না? জানো শ্যাম, তোমার কণ্ঠ শুনে বুকটা কেঁপে উঠল। মনে হলো তুমি আমার কত চেনা। এই কণ্ঠ যেন হতে বহুবার শুনেছি আমি। বহুবার তো শুনেছেন, স্বপ্নে, অবচেতনে। শীতল কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি করে স্বপ্নে দেখলে আমি একটা মেয়েকে কাছে টানছি? জানো, সত্যি আমার সাথে এরকম কিছু হতে যাচ্ছিল। একটা বিভ্রান্তিতে পড়ে ভুল করতে যাচ্ছিলাম আমি। শ্রবণের ভেজা কণ্ঠ শুনে শীতল কিছুতে বুঝতে পারল না এটা ওর পরিচিত কেউ। তাছাড়া এই মুহূর্তে শ্রবণার চিন্তা তো দূরের কথা, শ্যামলতাকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারছিল না শীতল। ও কেমন যেন স্বপ্নের ঘরে চলে গেছে। শ্রবণা বলল, তুমি ঢাকা এলেই দেখা করব। আমরা কিন্তু তাড়াতাড়ি বিয়ে করে নেব, এটা আমার স্বপ্ন। কারণ এখন তোমার চোখের দিকে তাকালে আমার যে অনুভূতি হবে, বিয়ের পর তাকালেও একই অনুভূতি হবে। কিন্তু এখন তাকালে আমার পাপ হবে, আর বিয়ের পর তাকালে আল্লাহ রহমত বর্ষিত হবে। তাই আমি বলবো, কাউকে ভালো লাগলেই তাকে বিয়ে করে নেওয়া উচিত। শীতল মুগ্ধ হয়ে বলল, বাহ,
খুব সুন্দর করে বললে তো তুমি। তুমি ভেবো না, ঢাকা গিয়ে দেখা করব। তুমি চাইলে সেদিনই বিয়ে করে নেব। চাপা, না, আমি সিরিয়াস। ভালোবাসি যে, বোঝো না কেন মেয়ে? সময় জিনিসটা বড্ড অদ্ভুত, কখনো অনুকূলে, কখনো প্রতিকূলে। দুদিন আগেও যে মানুষটাকে নিয়ে ভাবাটাও দুঃস্বপ্নের মতো ছিল, দুদিন পরে সময় তাকে সবচেয়ে কাছের মানুষ বানিয়ে দিল। প্রকৃতির নিয়মটাই যেন কত অদ্ভুত। ভাবতে ভাবতে বাসের সিটে হেলান দিয়ে চোখ বুঝল শ্রবণা। আজকে ওরা ঢাকায় ফিরছে। মা কড়া করে বলে দিয়েছেন কিছুতেই শ্রবণা নিজের বাসায় যেতে পারবে না, শীতলদের সাথেই থাকতে হবে। মেয়ের শূন্যতাটুকু পূরণ করে তিনি যেন একটা স্বর্গীয় সুখানুভূতি অনুভব করছেন। কিছুতে আর শ্রবণাকে ছাড়তে চাইছেন না। শ্রবণার পরনে আজ একটা আসমানি রঙের 3 পিস, ওনাটা মাথায় দেওয়ায় ওকে একদম বউ বউ লাগছে। শীতলের চোখ যতবারই শ্রবণার দিকে যাচ্ছে, ততবারই একটা কোমল অনুভূতি কাজ করছে শীতলের। কিন্তু শীতল শ্রবণার দিকে ভুলেও তাকাতে চাইছে না, বারবার চাইছে শ্যামলতাকে নিয়ে ভাবতে। এমন সময় শ্রবণার ফোন বেজে উঠল। ও ফোনের দিকে তাকিয়ে দেখল শীতল কল দিয়েছে। শ্রবণার সাথে সাথে রিংটোন মিউট করে দিল, যাতে শীতল বসতে না পারে। শীতল বসেছে শ্রবণার 2 সিট পেছনেই। এ অবস্থায় কথা বলা যাবে কি না ভাবতে ভাবতেই কলটা রিসিভ করে ফেলল শ্রবণা। কানে ধরে বলল, হ্যালো। ও হে শ্যাম, তোমার আমি নয়নে নয়নে রাখিব। শ্রবণা হাসতে হাসতে বলল, রাখবা? তোমাকে তো আমি মানা করিনি। শ্রবণা বাসের সিটে এমনভাবে শুয়ে ফোনটা কানে চেপে ধরে রেখেছে যাতে শীতল কোনোভাবেই বুঝতে না পারে শ্রবণার কানে ফোন। শীতলও সিটে হেলান দিয়ে বাইরে তাকিয়ে বলল, জানো শ্যাম, আমার খুব আনন্দ হচ্ছে। উত্তেজনায় রক্ত টলমল করছে। কেন কেন? এই যে তোমার কাছে যাচ্ছি তাই। তোমার লাগছে না? আমি তো সারা রাত একটা ঘোরের মধ্যেই কাটাই। শুধু রাত? আমার তো তোমার চিঠি পাওয়ার পর থেকেই ঘোর কাটছে না। কি এক পাগল নেশায় মাতালে আমায়, দিশেহারা হয়ে গেছি, কুল নাহি পাই। শ্রবণা হাসতে হাসতে বলল, কবি হয়ে গেছ মনে হচ্ছে। তা কি হওয়ার বাকি আছে? কত কিছু যে হচ্ছি, জ্বলছি, নিভছি। এমন সময় বাসের হর্নের কারণে আর কথা শোনা যাচ্ছিল না। দুজনে একই বাসে থাকার কারণে শীতল বুঝতে পারল না শ্যামলতাও বাসে আছে। শ্রবণা চালাকি করে বলল, কিসের শব্দ এত? বাসে আছি তো, আমি ঢাকায় পৌঁছে ফোন দেব। কথাটা একরকম শেষ করে ফোন রাখল দুজনে। শ্রবণার খুব ইচ্ছে করছিল শীতলের মুখটা একবার দেখার, কিন্তু ইচ্ছে দমিয়ে রেখে আর পিছন ফিরে তাকালো না ও। পাশে আবার শীতল বুঝে না ফেলে, কোনোভাবে ওকে বুঝতে দেওয়া যাবে না। যখন দেখবে শ্রবণায় ওর শ্যামলতা, তখন কি অনুভূতিটাই না হবে, সেটা ভেবে শিহরিত হতে লাগলো শ্রবণা। বাসের জানালা দিয়ে আসা শিরশিরে বাতাসে মনটাও ফুরফুরে হয়ে উঠতে লাগলো। শীতল উত্তেজনায় স্থির হয়ে থাকতে পারছে না। গতরাতে অনেকক্ষণ শ্যামলতার সাথে কথা বলার পর থেকেই ঘোর ঘোর লাগছে। কখনো উঠছে, কখনো বসছে, কখনো শুয়ে পড়ছে, কিন্তু স্থির হয়ে থাকতে পারছে না মোটেও। উত্তেজনায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রেমে পড়ার পর যে অনুভূতি হয়নি তা এখন হচ্ছে, না কাউকে বলা যায়, না ভাষায় প্রকাশ করা যায়। শীতলের ভেতরে কি অস্থিরতা চলছে তার বর্ণনা কোনো শব্দ দিয়ে হয়তো শেষ করা সম্ভব না। বাস ঢাকায় এসে থামল। শীতল মাকে হাত ধরে বাস থেকে নামানোর সময় শ্রবণা ওর দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিচ্ছিল। হাসির ভাবটা বুঝতে পারল না শীতল। শ্রবণাকে 2 দিন ধরেই অন্যরকম লাগছে। এই শ্রবণাকে যেন চেনেও না শীতল। শ্রবণা মায়ের ব্যাগ এক হাতে নিয়ে আর এক হাতে মাকে ধরে গাড়িতে উঠে বসল। শীতলের বাবা রিসিভ করতে এসেছেন। বাবাকে এই প্রথম দেখল শ্রবণা। দেখে পাশ হয়ে সালাম জানালো। সালাম দিয়ে ওঠার পরপরই উনি বললেন, পাশ হয়ে সালাম দেওয়াটা আমার পছন্দ না, তবুও করেছে যখন। এবারের মতো কিছু মনে করলাম না। মেয়েটা আমার কেমন আছে? প্রথম দেখাতে বাবা এত আপন করে নেবেন এটা ভাবতে পারেনি শ্রবণা। ও বাবাকে ঝাপটে ধরে বলল, এমন একটা বাবা থাকলে কেউ কি খারাপ থাকে? আমার বাবাটা কেমন আছে? ভালো আছে, খুব ভালো। তবে আমাকে কিন্তু বাবা বলে মাইন্ড করব, আব্বু ডাকতে হবে। শ্রবণার চোখে পানি এসে গেল। আব্বু ডাকটা দিয়ে কেঁদে ফেল। বাবাকে ঝাপটে ধরে কাঁদতে কাঁদতে বলল, জীবনে এমন আদর পাইনি আমি আব্বু। আমার আব্বুটা তো পর হয়ে গেছে। আমার আজকে আনন্দে কান্না আছে। পাগলি মেয়ে, তোমাকে কিন্তু আমি তুই করে বলবো, মাইন্ড করবে? বাবার কথায় কেউ বুঝি মাইন্ড করে? নো বাবা, কল মি আব্বু। হেসে ফেলল শীতল মা। তিনজনের মুখের দিকে তাকিয়ে
শ্রবণার কেবলই মনে হতে লাগলো সত্যিকার পরিবার পেয়েছে ও। মানুষগুলো দ্রুত কত আপন হয়ে উঠল। শীতল অনেকক্ষণ যাবৎ শ্যামলতাকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু কল রিসিভ হচ্ছে না। শ্রবণার সাথে আড্ডা দেওয়ার জন্য ওর ঘরে এসে দেখল শ্রবণা নেই। শ্রবণার নাম্বারে কল দিতেই ফোনটা বিছানার উপরে বেজে উঠল। ভাগ্যিস শীতল শ্যামলতার নাম্বারে ফোন করেনি। ফোন করলেই বিছানার ওপর ফোনটা বেজে উঠত আর শ্রবণা ধরা পড়ে যেত। শীতল ফোন করেছে অন্য আর একটা নাম্বারে। বিছানার উপর বাজতে দেখে শীতল আর ডাকাডাকি করল না। নিজের অজান্তেই এগিয়ে এসে শ্রবণার ফোনের দিকে তাকালো। দেখল লক স্ক্রিনের উপর শীতলের নাম্বার ভেসে উঠছে। মিসড কল, ফোন নাম্বার সেভ করা কলিজা দিয়ে। চমকে উঠল শীতল। মনে মনে বলল, শ্রবণা আমাকে এত ভালোবাসে, আমার নাম্বার কলিজা দিয়ে সেভ করে রেখেছে। ও মাই গড, কিন্তু আমি যে কিছু করতে পারবো না। আমি যে আমার শ্যামলতাকে পেয়ে গেছি। সরি শ্রবণা, সরি। আপন মনে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে এলো শীতল। বাইরে এসে কল দিল শ্যামলতার নাম্বারে। এবারও ঘরের ভেতরে শ্রবণার ফোন বেজে উঠল। শীতল সেদিকে ভ্রুক্ষেপ করল না, ভেবে নিল অন্য কেউ হয়তো ফোন করেছে। তারপর হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে গেল। শ্রবণার ফোন হাতে নেই অবাক। শীতল ওর দুটো নাম্বারে ফোন করেছে দেখে বেশ অবাক হলো। ফোনটা রুমে রেখে শীতলের রুমের দরজায় গিয়ে বলল, আসবো? এসো, তোমার রুমে গিয়েছিলাম। চমকে উঠল শ্রবণা। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় ওর চোখ মুখ শক্ত হয়ে উঠল। শীতল বলল, গল্প করতে গিয়েছিলাম, দেখলাম তুমি নেই, তাই কল দিয়েছিলাম। হাঁপ ছেড়ে বাঁচল শ্রবণা। শীতল কিছু বুঝতে পারেনি। শ্রবণা বলল, একটু ছাদে গিয়েছিলাম। বলুন। আহা, তেমন কিছু না। মাইন্ড না করলে একটা কথা বলি। শ্যামলতার সাথে দেখা করতে গেলে কিভাবে ওকে সারপ্রাইজ দেওয়া যায় বলো তো? দেখা করতে গেলে তো আপনি নিজে সারপ্রাইজড হয়ে যাবেন। মানে? শ্রবণা ভ্যাবাচাকে খেয়ে বলল, না মানে, এত অপেক্ষার পর দেখা, প্রথমবার দেখে সারপ্রাইজ তো হবেনি। তা তো অবশ্যই ঠিক। জানো, মেয়েটা আমার অসুখে পরিণত হয়েছে। ওর কথা ভাবলেই পাগল হয়ে যায়। ছুটে চলে যেতে ইচ্ছে করে, পারি না রে। শ্রবণার শরীর শিউরে উঠল। শীতলের চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনতে শুনতে ওর সমস্ত ইন্দ্রিয় জানান দিচ্ছিল, শীতল আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। শীতল কথা শেষ করলেও শ্রবণা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল। শীতলের মনে পড়ে গেল নাম্বারটা কলিজা দিয়ে সেভ করার কথা। ও আর শ্রবণাকে কষ্ট দিতে চায় না বলে প্রসঙ্গ এড়াতে বলল, চা খাবা? আমি নিয়ে আসি, বসুন। শ্রবণা দ্রুত চা বানাতে চলে এলো। চা চুলোয় তুলে দিয়ে রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে শীতলকে অনুভব করতে লাগল। হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। এ কেমন অনুভূতি বুঝতে পারে না শ্রবণা। তাড়াতাড়ি চা করে শীতলের রুমে আসলো শ্রবণা। এসেই হাসি মুখে বলল, সারপ্রাইজ দিতে চাইলে একটা কাজ করতে পারেন। মেয়েটা যা পছন্দ করে সেরকম একটা খাবার নিজ হাতে রান্না করে নিয়ে যাবেন। এটা কি সারপ্রাইজ হবে? রান্না প্রথম দিন নিয়ে যাওয়াটা কেমন দেখায় না? তাহলে একটু ভেবে বলি। আচ্ছা, বাদ দাও। চা ভালো হয়েছে। শ্রবণা আরও আগ্রহ সহকারে আরেকটা আইডিয়ার কথা বলল, কিন্তু শীতল বিষয়টা এড়িয়ে যেতে চাইছে। শ্রবণা যতবারই গিফট কিংবা সারপ্রাইজ নিয়ে কিছু বলে, শীতল ততবারই বলে, থাক না, বাদ দাও এই ব্যাপারটা। শীতল শ্রবণাকে কষ্ট দিতে চাইছে না, কিন্তু শ্রবণা যে কতটা আনন্দ পাচ্ছে সেটা শীতলের অজানায় থেকে গেল। নিজের রুমে এসে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রবণা। এমন সময় ফোন বেজে উঠল। কথা বলতে হবে, শ্যামলতা হবে। একই সাথে দুটো চরিত্র হয়ে ওঠা খুবই কঠিন একটা কাজ। তার চেয়েও কঠিন হচ্ছে এখন শীতলকে কি বলবে সেটা। কারণ রিসিভ করলেই শীতল দেখা করতে চাইবে। ভাবতেই শিউরে উঠছে শ্রবণা। উফ! শ্রবণা ফোন কানে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে শীতলের নরম কণ্ঠস্বর শোনা গেল, আচ্ছা, জীবনানন্দ দাস কি বনলতাকে প্রচণ্ড ভালোবাসতেন? শ্রবণায় এরকম প্রশ্ন শুনে খানিকটা অবাক হলো, তবে অন্য কিছু না বলে ভিন্ন প্রসঙ্গে কথা বলায় কিছুটা খুশি হয়ে বলল, তা বলতে পারবো না। ভালোবাসতে তো দেখিনি, শুধু সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতা লিখতে দেখেছি। এটা বোঝো না, কাউকে প্রচণ্ড ভালো না বাসলে কি তাকে নিয়ে কবিতা লেখা যায়? এ আমার জানা নেই বাপু, হয়তো যায়, হয়তো যায় না। আমার তো যায় না। আপনি আবার কবিতা লেখা শুরু করেছেন নাকি? শীতল একটা জোরালো নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করল, আমার দিবস নিশীতে হৃৎপিণ্ডটুকুন প্রতি স্পন্দনে আরও কথা ভাবে।
যাকে ভাবতে গেলেই আমার শিরা উপশিরা সমস্ত শরীরে শিহরণ জাগে। আমি প্রফুল্লিত হই, উন্মাদিত হই, মাঝে মাঝে হয়ে যায় মাতাল। বুকের ভেতর কিছু একটা হারিয়ে গেছে, ফুরিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে আমার প্রাণের উচ্ছলতা। আমি নির্জীব হয়ে গেছি, কোথাও ভয়াবহ শূন্যতা। আমার কিছু একটা চুরি হয়ে গেছে, আমার মাঝে আমি নেই। আমি কোথায় যেন সবটুকু ফেলে এসেছি, কার কাছে যেন নিজেকে বিলিয়ে দিয়ে এসেছি। আমি সর্বনাশের শুরুটা দেখিনি, তবে শেষটা দেখেছি। কেউ একজন আমাকে নেশাগ্রস্তের মতো উন্মাদ করে দিয়েছে। বুকের ভেতর একটা অজানা শব্দ শুনি, বোধহয় কারো অস্তিত্বকে আমার ভেতর ধারণ করেছি। এতদূর বলার পর শীতল থামল। এটা কি কবিতা ছিল? শ্রবণার শরীর শিউরে উঠেছে, গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে। শীতলের উচ্চারিত শব্দগুলো কানে বারবার প্রতিফলিত হচ্ছে। কেবলই মনে হচ্ছে শীতলকে চুরি করতে পেরে জীবনটা ধন্য করেছে শ্রবণা। শীতলকে ছাড়া যে কোনোভাবে ওর চলবে না। শীতল বলল, তোমার কাছে একটা চিঠি লিখব, ঠিকানা দাও, চিঠিটা পাঠিয়ে দেব। শ্রবণা চমকে উঠে বলল, না না, আমার ঠিকানায় চিঠি পাঠাতে হবে না, আপনি বরং ফোনেই বলুন। চিঠিতে যেভাবে সমস্ত অনুভূতিগুলোকে জড়ো করতে পেরেছি, ফোনে সেভাবে পারবো না। শ্রবণা চুপ করে রইল। কি বলবে এবার? একই বাসায় আছে তো দুজনে, বাসার ঠিকানা কেমন করে দেবে সে? ভাবতে ভাবতে কোনো কুল কিনারা না পেয়ে শ্রবণা বলল, আপনাকে আগামীকাল সকালে একটা চিঠি পাঠাবো। যে চিঠি নিয়ে যাবে তার হাতে আপনার চিঠিটা দিয়ে দেবেন। আমাকে আরও কিছুদিন যন্ত্রণায় রাখতে চাচ্ছ তো রাখো, আমার কষ্ট নেই, তবু তুমি শান্তিতে থাকো। তবে আজ আমি এমন চিঠি লিখব, তুমি আর দূরে থাকতে পারবে না। শ্রবণার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। বলল, ইস, তাহলে তো আমার এখনই চিঠিটা পড়তে ইচ্ছে করছে। হুম, এবার বোঝো কেমন লাগে। শ্রবণা কি বলবে বুঝতে পারল না। অনেকক্ষণ নিঃশব্দে রইল ও। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। ইচ্ছে করছে শীতলের কাছে ছুটে চলে যায়। এই কেমন মন কেমনের ক্ষণ এলো কে জানে। শ্রবণা বলল, আপনি চিঠির কথাগুলো ফোনে বলবেন প্লিজ। আমি না আর সইতে পারছি না, আমার খুব মন কেমন করছে। শীতলের বুকটাও এখন ঢিপ ঢিপ করতে শুরু করেছে। ও উত্তেজিত হয়ে বলল, মন কেমন করছে? শ্রবণা উত্তরে বলল, মনের ভিতর একটা কিছু খুব করে লাফাচ্ছে। এটা বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি বলবো? বলুন। শীতল কিছুক্ষণ থেমে আবারও কবিতার লাইন বলল দুটো। লাইনগুলো ছিল এরকম, বুকের ভেতর একটা অচেনা ব্যথা কেমন কেমন যেন করে, আমাকে ভাঙে, আমাকে গড়ে, কোথায় যেন সমুদ্রের মতো উতাল পাথাল করে। চোখে বালি ঢুকে গেলে যেমন খচখচানি হয়, মনের ভেতর তেমন একটা জটিল যন্ত্রণা মনের মনিতে আবার লেগে খোঁচা দেয়। তোমার থেকে দূরে থাকার যন্ত্রণা চোখের খসখসানির চেয়েও এতটুকু কম না। পা মচকে গেলে, মাটিতে পা ফেলে যেমন ব্যথা অনুভূত হয়, তোমাকে দেখার জন্য মনের ভেতর এমন উচ্চাটন করে যেন মনটা মচকে গেছে। যতবার ভাবি ততবার ব্যথা পায়, আশেপাশে কোথাও তুমি নাই। তোমাকে দেখবার জন্য মনটা কেমন করে, চোখের বালি পলক ফেলে যেমন যন্ত্রণা করে। শ্রবণার চোখ জলে টলমল করছে। না, আর পারছে নাও থাকতে। এত কাছে থেকেও দূরে থাকার কষ্টটাও নিতে পারছে না। মানুষটাকে জানাতে হবে, বলতে হবে সমস্ত অব্যক্ত অনুভূতির কথা। শীতল বলল, বুকটা খা খা করে রে। তোমার সুগন্ধি তেলের সুবাস মাখানো মাথাটা খুব শক্ত করে বুকের ভেতর চেপে ধরতে পারলে শান্তি পেতাম। তোমাকে বুকের ভেতরে না, ঠিক কলিজার ভেতরে ঢুকিয়ে রাখতাম। শ্রবণা আর স্থির হয়ে থাকতে পারল না, বলল, প্লিজ ফোনটা রাখো, রাখো রাখো। কল না কেটে দিয়ে শ্রবণা ফোন রেখে দিল। শীতল অনেকক্ষণ হ্যালো হ্যালো করল, কিন্তু কোনো সাড়া পেল না। শীতলও কল না কেটে ফোন কানে ধরে চোখ বন্ধ করে শুয়ে রইল। এভাবে কতক্ষণ কেটে গেল শীতল জানে না। দরজায় ঠক ঠক শব্দ করছে কেউ। শীতল ফোনটা বিছানায় রেখে উঠে দাঁড়ালো। এত রাতে দরজায় শব্দ হয়, মুখে বিরক্তির ছাপ। রাত বেড়েছে অনেক, নিস্তব্ধ রাত। আজ যেন চারিদিকে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, কোথাও কোনো শব্দ নেই, সবখানে নিঝুম। সবাই শীতলের ব্যথায় নীরবতা পালন করছে। শীতল একটা ঘোরের মধ্যে প্রবেশ করেছে। মৃদু পায়ে হেঁটে এসে দরজা খুলে দিল। দরজার ওপাশে একজন মানবী দাঁড়িয়ে, পরনে আসমানি রঙের শাড়ি, তেল দেওয়া চুলগুলো বেনি করে
বাম কাঁধের উপর দিয়ে এনে সামনে ঝুলিয়ে রেখেছে। চুল থেকে সুগন্ধি তেলের সুবাস আছে, কপালে কালো টিপ, চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁট দুটো নিষ্পাপের মতো থরথর করে কাঁপছে। চোখজোড়া কঠিন, কোনো ভাষা নেই সেই চোখে, কিন্তু জলের মতো কিছু একটা চোখে পড়ছে। শীতলের ঘোর আরও গাঢ় হয়ে এসেছে। ও বলল, তুমি এই বেশে? শ্রবণার কোনো শব্দ নেই। শব্দহীন পায়ে ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করল। এগিয়ে গেল শীতলের টেবিলের কাছে। শীতল দড়ি ঠায় দাঁড়িয়ে আছে। শ্রবণাকে এই সাজে দেখে ওর ঘোর আরও প্যাচময় হয়ে যাচ্ছে। শ্রবণার টেবিলের উপর থেকে ডায়েরিটা নিয়ে খুব দ্রুত কি যেন লিখে চলেছে। শীতল নিঃশব্দে এসে বিছানার উপর বসল, কিন্তু শ্রবণা কি লিখছে সেদিকে ওর কোনো আগ্রহ নেই। ও কেবল নির্বাক হয়ে শ্রবণার মুখের দিকেই তাকিয়ে আছে। শ্রবণা লেখা শেষ করে পৃষ্ঠাটা ছিঁড়ে ডায়েরিটা এগিয়ে দিল শীতলের দিকে। শীতল লেখাগুলোর দিকে তাকানো মাত্র বুকের ভেতর একটা বড়সড় কম্পন অনুভূত হলো। সে চিরচেনা হাতে লেখা, শ্যামলতা। যতই পড়তে লাগলো ততই চোখ জলে ভিজে উঠেছে ক্রমশই। চিঠিটা ছিল এরকম, প্রিয় অশোক, এত খারাপ অসুখ কখনো কারো হয়েছিল কিনা বলতে পারো? একই অসুখে দুজনে দিনের পর দিন পুড়ে পুড়ে মরছি। এই অসুখের নাম তুমি। তুমিময় একটা আমি হয়ে গেছি জানো তো। সে ছোট্টবেলাকার কথা। আমি হাই স্কুলে পড়তাম, একটা ডায়েরি কিনে আনি। কী সব ভাবতে ভাবতে ডায়েরিতে লিখতে শুরু করি, তোমার কথা, আমার কাল্পনিক প্রেমিকের কথা। হুট করে যে আমার জীবনে এসে সমস্তটা রাঙিয়ে দেবে, যাকে প্রথমবার দেখে মনে হবে এই আমার সেই প্রিয় অসুখ, যে অসুখে ভুগছি আমি নিরন্তর। এই অসুখ আমাকে সারাক্ষণ ভাবাতো শুধুমাত্র তোমার কথা। তোমাকে নিয়ে জ্যোৎস্নায় স্নান করব, ল্যাম্পপোস্টের আলোয় হাত ধরে হাঁটব, সকাল দেখব পেয়ারা পাতা আয়রনযুক্ত পানিতে চোবালে পানি যে রং ধারণ করে, সেই রঙে একটা নিজস্ব ভোর থাকবে আমাদের। এই ভোরে তুমি আর আমি গায়ের চাদর জড়িয়ে কুয়াশায় ভিজব, একজন আরেকজনকে দেখব, জানব, ভালোবাসব, কলিজার ভেতর ঢুকিয়ে রাখব। তোমাকে নিয়ে আমার শত শত কোটি কোটি স্বপ্ন জানো তো। সবই লিখেছিলাম আমার প্রিয় ডায়েরিতে। ও মা, ডায়েরিটা একদিন হারিয়ে গেল। আমি পাগল প্রায় হয়ে গেলাম। কোথায় ফেলে এসেছিলাম জানি না। পাগলের মতো খুঁজলাম, পেলাম না। এরপর রুমে শুয়ে শুয়ে মন খারাপ করে কাঁদছিলাম। তোমার সাথে সেদিনই প্রথম দেখা হয়ে গেল। আমার সমস্ত শরীরে আন্দোলন শুরু হয়ে গেল। এই তো আমার প্রিয় অশোক, আমি তোমাকে দেখে ডায়েরি হারানোর ব্যথাটা ভুলে গেলাম। এরপর থেকে শুরু হলো আমার পাগলামি। তুমি রাগ করে আমাকে রিসোর্টে একা ফেলে চলে গেলে। আমি আরও পাগলের মতন হয়ে গেলাম। অনেক কাঁদলাম। তোমাকে ফেসবুকে নক দিলাম, পেলাম না। তোমার নাম্বারে ফোন দিলাম, বন্ধ। তোমার বন্ধুকে নক দিলাম, সে জানালো তুমি আরেকজনকে ভালোবাসো। কি কষ্ট তাই না পেয়েছিলাম সেদিন। এরপর কয়েকটা দিন আমার প্রচণ্ড কষ্টেই কাটে। তারপর একদিন ট্রেনে দেখা হয়ে গেল। সময় বড্ড অদ্ভুত, আমাদেরকে ঠিকই সবসময় একত্র করে রাখার চেষ্টা করল। একজন আরেকজনকে ছাড়া থাকতে চাইলেও সময়টা চাইছিল না। তবে আমার দিনগুলো কাটছিল চরম বেদনা নিয়ে। খাওয়া নেই, ঘুম নেই, শুধু তুমিময় একটা যন্ত্রণা। তুমি স্ট্যাটাস দিলে, আমি দেখলাম না। তুমি সব দেখলে, আমার আইডিতে ঢুকে আমার নিকনেমটাই দেখলে না। রাজ্যের সব মেয়েকে জিজ্ঞেস করলে তাদের নাম, আমাকেই করলে না কেন? পুরো শহরে পোস্টার লাগাতে দেখলাম, অথচ পোস্টারটা আমি নিজে কখনো দেখলাম না। এত অদ্ভুত সব কিছু। তুমি অন্য কারো ভেবে নিজেকে কত আঘাত করেছি, অথচ সে অন্যকে এটাই আমি। এটা জানার পর থেকে আমার ভেতর কি বয়ে যাচ্ছে জানো? শীতল, আমার প্রিয় অশোক, এটা আমার সবচেয়ে বড় সুখে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সুখী মেয়ে। চিঠিটা পড়ার পর শীতলের গাল বেয়ে শুধু জলের স্রোত বইছে। হাত টেনে ধরে হেঁচকা টানে শ্রবণাকে বুকে টেনে নিল শীতল। কাঁদতে কাঁদতে বলল, আমি অনেকবার বলতে চেয়েছিলাম, তুমি শুনতে চাওনি। আর আমিও কেমন যেন, তুমি যখনই রুমে আসতে আমি ডায়েরিটা লুকিয়ে ফেলতাম। কি অদ্ভুত তাই না? শ্রবণার শব্দ করে জোরে হাউমাউ করে কেঁদে উঠল। শ্রবণার কান্নার শব্দ শুনে শীতলও কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, তোকে আমার কলিজার ভেতর ঢুকিয়ে রাখব। দেখি আর কোথায় যাস তুই। ভালোবাসি রে, খুব ভালোবেসে ফেলেছি। দুজনের কান্নার শব্দে বাবা মা ছুটে আসলেন। দেখলেন শীতল খুব শক্ত করে শ্রবণার মাথাটা বুকে চেপে ধরে অনবরত কেঁদে চলেছে। মা বাবাকে দেখে শীতল ছুটে এসে চিঠিটা দিয়ে বলল, মা, ও আমার শ্যামলতা,
আমার অসুখ মা। শীতলের চোখে মুখে যে আনন্দের ছটা মা দেখলেন, এমন আনন্দ বোধ হয় আর কোনোদিনও তিনি দেখেননি। চিঠিটা পড়ে শীতলের বাবার দিকে তাকিয়ে বললেন, কালকে ওদের বিয়ে দিতে হবে, নয়তো সুখটা আবার অসুখে পরিণত হবে, বুঝলে? শীতল খুশিতে মাকে ঝাপটে ধরল। শ্রবণা গাল মুছতে মুছতে শীতল ও মা দুজনেই বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলল। ঠিক এই মুহূর্তে শ্রবণা পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েদের একজন। সমাপ্ত। পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।